হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছে। চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লাস 11 থেকে পরমাণুর গঠনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সোমারফিল্ডের তত্ত্ব। সোমারফিল্ডের তত্ত্ব নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ব্যাখ্যা দেব। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের সোমারফিল্ড নিয়ে আর কোথাও কোনো কিছু প্রবলেম থাকবে না, সমস্তটাই ক্লিয়ার হবে। তা এই ভিডিওটা দেখো শুরু করার আগে প্রথমে জানতে হবে যে সোমারফিল্ডের তত্ত্বের কেন আগমন ঘটল, অর্থাৎ সোমারফিল্ডের এই তত্ত্ব সৃষ্টি করার কারণটা কি। সেটা রয়েছে বোরের তত্ত্বের কিছু ব্যর্থতার মধ্যে। বোরের তত্ত্বের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যর্থতা কি, বিজ্ঞানী বোর হাইড্রোজেনের যে সূক্ষ্ম গঠন, হাইড্রোজেনের যে রেখামণ্ডলীর সূক্ষ্ম গঠন, ফাইন স্ট্রাকচার, অর্থাৎ একটা মোটা লাইনের মধ্যে সরু সরু লাইন কীভাবে সৃষ্টি হচ্ছে, সেটাকে বোর ব্যাখ্যা করতে পারলো না। সেটাকেই যখন সংশোধন বা পরিবর্তন করতে গেল, তখনই বিজ্ঞানী সোমারফিল্ড তিনি এই বোরের তত্ত্ব পরিবর্তন করে সোমারফিল্ডের তত্ত্ব সৃষ্টি করলেন। তাহলে বোরের তত্ত্ব যে কীভাবে তিনি পরিবর্তন করলো সেটাই আমরা আজকে জানবো সম্পূর্ণ বিষয়টা। প্রথম দেখো, বিজ্ঞানী বোর যেটা বলেছিল যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। বিজ্ঞানী সোমারফিল্ড এটাকে একটু পরিবর্তন করলো। কীরকম? বিজ্ঞানী সোমারফিল্ড বলল, ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ঠিক আছে, কিন্তু শুধুই যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তা নয়, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। অর্থাৎ ঠিক এইরকম উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। তোমরা উপবৃত্ত সম্পর্কে নিশ্চয়ই জানো, এটা হলো উপবৃত্ত, অর্থাৎ ডিম বা তরমুজকে যেমন দেখায়, ঠিক আছে, এটা হচ্ছে এই উপবৃত্ত। এখন নিউক্লিয়াস এই উপবৃত্তের দুটো ফোকাস থাকে, এই একটা ফোকাস, এই একটা ফোকাস। নিউক্লিয়াস এই যে কোনো একটা ফোকাসে অবস্থান করবে। আমি এটা এখন দেখাচ্ছি না, তার মানে নিউক্লিয়াস এখানে নেই। একসঙ্গে তো দুটো নিউক্লিয়াস হয় না, সুতরাং নিউক্লিয়াস ধরে এখানে রয়েছে। অর্থাৎ দুটো ফোকাস, এই একটা ফোকাস, এই একটা ফোকাস, যে কোনো ফোকাসে নিউক্লিয়াস থাকতে পারে। এখন দেখো, এই উপবৃত্তাকার আর বৃত্তাকার কক্ষপথ এর মধ্যে তাহলে তফাৎটা কি, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরলে আলাদা কি হয়। বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরে দেখো, তখন এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কিন্তু সব সময় একই থাকে। দেখো যেখানে যাবে কিন্তু দূরত্ব একই, অর্থাৎ ইলেকট্রনের দূরত্ব নিউক্লিয়াস থেকে সবসময় একই থাকবে। চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে শুধুমাত্র এই ঘূর্ণন কোণ, এই ঘূর্ণন কোণগুলোতে চেঞ্জ হবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব একই থাকবে, ঘূর্ণন কোণ চেঞ্জ হবে। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব একই থাকবে, ঘূর্ণন কোণের চেঞ্জ হবে, পরিবর্তন হবে। এবার দেখো, এই উপবৃত্তাকার কক্ষপথে যখন নিউক্লিয়াস ধরো এই ফোকাসে রয়েছে, ইলেকট্রন এখানে রয়েছে, এক্ষেত্রে দেখো এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা এটা, এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব এটা। এখন দেখো ইলেকট্রন যদি ঘুরতে থাকে বিভিন্ন জায়গায়, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কিন্তু চেঞ্জ হবে, পরিবর্তন হবে। এখানে ঘূর্ণন কোণ ফাই। এখন ইলেকট্রন ধরো এখানে চলে এলো, তাহলে কি হবে, নিউক্লিয়াস থেকে দেখো ইলেকট্রনের দূরত্ব কিন্তু এটা হয়ে যাবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, তার সঙ্গে ঘূর্ণন কোণও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ বৃত্তের সঙ্গে উপবৃত্তের এই তফাৎ, বৃত্তাকার কক্ষপথে ঘুরলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দৈর্ঘ্য নির্দিষ্ট থাকছিল, কিন্তু উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে কি হলো, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব এবং ঘূর্ণন কোণ উভয়ই চেঞ্জ হচ্ছে। আমি বলছি দেখো, এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যাকে বলা হয় কি, রেডিয়াস ভেক্টর, এটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর। আর এই ঘূর্ণন কোণ এটাকে বলে অ্যাজিমুথাল কোণ। এই ঘূর্ণন কোণ ফাই, এটাকে বলে অ্যাজিমুথাল কোণ, অ্যাজিমুথাল কোণ। তাই দেখো এই রেডিয়াস ভেক্টর, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব এবং এই ফাই যেটা অ্যাজিমুথাল কোণ, উভয়ই কিন্তু পরিবর্তন হচ্ছে। বোঝা গেল? তাহলে এর সঙ্গে তফাৎ। এখন দেখো, এই যে এটা তো বুঝলাম যে দুরকম পরিবর্তন হচ্ছে। এবার যে কোনো মুহূর্তে দেখো ইলেকট্রনের অবস্থান, এটাকে আমরা মুছে দিই, যে কোনো মুহূর্তে এখন ইলেকট্রনের অবস্থান দেখো, এই যে উপবৃত্তাকার কক্ষপথের ধরো এই বিন্দুতে রয়েছে,
এই বিন্দুতে ইলেকট্রনের গতিবেগ কি হবে, মানে কোন অভিমুখে হবে? গতিবেগ সবসময় এই স্পর্শক অভিমুখে ক্রিয়া করে, এইভাবে স্পর্শক অভিমুখে গতিবেগ ক্রিয়া করে। অর্থাৎ ইলেকট্রনের গতি হচ্ছে স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর ইলেকট্রনের গতি কাজ করে। এখন এই স্পর্শক বরাবর গতি, এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। কিরকম? এই যে রেডিয়াস ভেক্টর বরাবর একটা, রেডিয়াস ভেক্টর বরাবর একটা উপাংশ, এই একটা উপাংশ যেটাকে বলে রেডিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটি। তাহলে এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর বরাবর, যেটা হচ্ছে রেডিয়াস ভেলোসিটি, রেডিয়াস ভেক্টর। তাহলে রেডিয়াস ভেক্টর বরাবর রেডিয়াল ভেলোসিটি, এবং তার লম্বভাবে, তার সঙ্গে লম্বভাবে এটা হচ্ছে অ্যাঙ্গুলার বা ট্রান্সভার্স ভেলোসিটি। এটা হলো অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার বা ট্রান্সভার্স ভেলোসিটি। তাহলে ইলেকট্রনের গতি এই স্পর্শ বরাবর, যাকে দুটো উপাংশে ভাগ করলাম, একটা রেডিয়াল ভেলোসিটি আর একটা হচ্ছে ট্রান্সভার্স ভেলোসিটি। এখন দেখো এই যে দু রকমের ভেলোসিটি তৈরি হলো, দু রকমের গতি তৈরি হলো, এই দু রকম গতির জন্য এখন দু রকমের মোমেন্টাম তৈরি হবে। এই দু রকমের গতির জন্য এখন দু রকমের মোমেন্টাম তৈরি হবে। কি কি মোমেন্টাম হবে দেখো? একটা হচ্ছে রেডিয়াল মোমেন্টাম, একটা তৈরি হচ্ছে রেডিয়াল মোমেন্টাম, মোমেন্টাম, আর একটা হচ্ছে এই ট্রান্সভার্স ভেলোসিটি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো দেখো রেডিয়াল ভেলোসিটি বরাবর রেডিয়াল মোমেন্টাম, আর এই অ্যাঙ্গুলার বা ট্রান্সভার্স ভেলোসিটি বরাবর অ্যাঙ্গুলার মোমেন্টাম। বিজ্ঞানী সোমারফিল্ড এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বললো, এই দুই রকম মোমেন্টামই h/2π সরল গুণিতক হবে। অর্থাৎ রেডিয়াল মোমেন্টাম সমান nr ইন্টু h/2π, nrটা ধ্রুবক, আর হচ্ছে কে, অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান k ইন্টু h/2π। দেখো এটা কিভাবে এলো সেটা আলাদা কথা, কিন্তু বিজ্ঞানী সোমারফিল্ড এটা বলে দিল যে রেডিয়াল মোমেন্টাম h/2π সরল গুণিতক, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π সরল গুণিতক। সুতরাং এই যে দুটো বিষয় পেলাম, দেখো এন আর, এটা কি? এটা হচ্ছে রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা, রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা, রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা। আরেকটা হচ্ছে কে, কেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এটা দেখো নতুন একটা বিষয় এলো, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, দু রকমের ভেলোসিটি, যার জন্য দু রকম মোমেন্টাম তৈরি হলো, তার জন্য দু রকমের কোয়ান্টাম সংখ্যা সৃষ্টি হলো, রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা আর অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এই দুটো কোয়ান্টাম সংখ্যার সঙ্গে দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর একটা সম্পর্ক আছে। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন সমান কি? nr প্লাস কে। অর্থাৎ রেডিয়াল কোয়ান্টাম সংখ্যার অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এই দুটোর যোগফল হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার দেখো এটার সঙ্গে আরও এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার সঙ্গে এই উপবৃত্তাকার, এই যে এই বরাবর যে দূরত্বটা, এটা পরাক্ষ বলা হয়, আর এই লম্ব বরাবর যে দূরত্ব যেটা হচ্ছে উপাক্ষ, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেটা কিরকম? সেটা দেখো k/n সমান উপবৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য b বাই উপবৃত্তাকার কক্ষপথের অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য, অর্ধ পরাক্ষের দৈর্ঘ্য, অর্ধ পরাক্ষের দৈর্ঘ্য a। অর্থাৎ k/n সমান b/a, এটাকে বলা যায় উপাক্ষের দৈর্ঘ্য, উপাক্ষের দৈর্ঘ্য বাই পরাক্ষের দৈর্ঘ্য।
অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক বললাম, দেখো কে বাই এন সমান বি বাই এ, অর্থাৎ উপাক্ষের দৈর্ঘ্য বাই পরাক্ষের দৈর্ঘ্য। এখন এই দুরকম কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করছে এই উপাক্ষ এবং পরাক্ষের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে পরাক্ষ এবং উপাক্ষের দৈর্ঘ্য এই দুটো কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করছে, এবং সেই মতো কক্ষপথটা উপবৃত্ত হবে না বৃত্ত হবে সেটা আমরা বুঝতে পারবো। সুতরাং এখানে দেখো বিজ্ঞানী সমাজটির উপবৃত্ত আর কক্ষপথের বর্ণনা দেওয়ার জন্য দুরকম কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিল। একটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা অলরেডি রয়েছে এবং আরেকটা তিনি নতুন কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করলেন যাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কে। এই দুরকম কোয়ান্টাম সংখ্যা সৃষ্টি হলো। এবার দেখো এই কে এর মান কি হবে। কে এর মান দেখো, কে এর মান হতে পারে 1 2 3 4 থেকে n পর্যন্ত, অর্থাৎ n এর মান যা কে এর সর্বোচ্চ মান ততগুলো হবে। যেমন দেখো ধর n এর মান যদি 2 হয় তাহলে কে এর মান কি হবে 1 2। n এর মান যদি 3 হয় তাহলে কে এর মান কি হবে, কে এর মান হবে 1 2 3। n এর মান যদি 4 হয় তাহলে কে এর মান হবে 1 2 3 4, অর্থাৎ n এর মান যা কে এর সর্বোচ্চ মান তত 1 থেকে শুরু করে। এবার দেখো এই যে কে এবং n এর মান পেলাম, তার মানে কি একটা দেখো এই যে মুখ্য শক্তি স্তরে অনেকগুলো উপশক্তি স্তরের সৃষ্টি হলো এবং তার জন্য অনেকগুলো উপকক্ষ সৃষ্টি হবে। কিরকম দেখো, ধরো n এর মান 4 আর k এর মান হচ্ছে 4, দুটোই 4, অর্থাৎ এই জায়গাটা থেকে নিচ্ছি দেখো। তাহলে এখানে k বাই n সমান 4 বাই 4 সমান এটা কি b বাই a, অর্থাৎ এখানে b সমান a হয়ে যাচ্ছে, তাই না, ওটা 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কি b আর a 1, এক্ষেত্রে b আর a 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে দেখো উপাক্ষের দৈর্ঘ্য পরাক্ষের দৈর্ঘ্য 1, তাই না, উপাক্ষ এবং পরাক্ষ একই হয়ে যাচ্ছে। এই উপাক্ষ এবং পরাক্ষ যদি একই হয়ে যায় তাহলে কি হবে, এটা বৃত্ত হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে গঠনটা দেখো এইরকম, সেক্ষেত্রে গঠনটা বৃত্ত হয়ে যাবে, গঠনটা বৃত্ত হয়ে যাচ্ছে। এবার দেখো যদি এরকম হয় n এর মান 4 k এর মান হচ্ছে 2, আচ্ছা তার আগে দেখো 3 দেখাই। সুতরাং k বাই n সমান কি হবে 3 বাই 4 সমান b বাই a, অর্থাৎ এখানে b এর মানটা একটু কম, এর মানটা একটু বেশি হবে। সুতরাং দেখো এটা অনেকটা এইরকম হবে, অর্থাৎ এটা একটু উপবৃত্ত হয়ে গেল। এরপর দেখো n এর মান যদি 4 আর k এর মান যদি 2 হয় তাহলে k বাই n সমান 2 বাই 4, অর্থাৎ 1 বাই 2, এটা সমান b বাই a, অর্থাৎ এখানে a সমান কি 2b, বুঝতে পারছো তো। তার মানে এখানে a এর মানটা b এর, অর্থাৎ এই যে এই মানটা দ্বিগুণ হবে। সুতরাং এখানে আরো একটু দেখো এইভাবে হবে এইরকম, অর্থাৎ এটার থেকে এটার মান দ্বিগুণ হয়ে যাবে। এবার দেখো n এর মান 4 আর k এর মান যদি 1 হয় তাহলে k বাই n সমান 1 বাই 4 সমান b বাই a, অর্থাৎ এখানে দেখো a সমান হচ্ছে 4b, অর্থাৎ এই দৈর্ঘ্যটা পরাক্ষের দৈর্ঘ্য এই উপাক্ষের দৈর্ঘ্য 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে এটা অনেকটা বেশি উপবৃত্তাকার হয়ে যাবে, এক্ষেত্রে এটা অনেক বেশি উপবৃত্তাকার হবে। সুতরাং এটা n সমান 4 k সমান 1, আর প্রথমটা n সমান 4 k সমান 4, অর্থাৎ দেখো n আর k এর মান যদি সমান হয়ে যাচ্ছে না তখন সেটা বৃত্তাকার, আর যত k এর মান কমবে তত সেটা বেশি উপবৃত্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছ k এর মান যত কমছে তত সেটা বেশি উপবৃত্তাকার হয়ে যাচ্ছে। ফলে এই একটা দেখো একটা মুখ্য শক্তি স্তর ছিল n সমান 4, তার মধ্যে 4টে এখন উপশক্তি স্তর এলো, ঠিক আছে। এই 4টে উপশক্তি স্তর এবং প্রত্যেকের শক্তি কিন্তু সামান্য না হলেও একটু চেঞ্জ হবে। তাহলে দেখো এই যে বিষয়টা পেলাম, তাহলে একটা মুখ্য শক্তি স্তরে একাধিক উপশক্তি স্তর রয়েছে, এটা বিজ্ঞানী সোমারফিল্ড ধারণা দিল। এবং দেখো এই যে মুখ্য কোয়ান্টাম, এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কে, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই কে এর একটা প্রকৃতি জানা গিয়েছিল এবং যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী ক্ষেত্রে কে কে আমরা এল দ্বারা প্রকাশ করি, যেখানে এল সমান কে মাইনাস 1,
অর্থাৎ কে এর প্রকৃতি জানা গিয়ে সেটাকে এল করা হয়, এল সমান কে মাইনাস ওয়ান। সুতরাং সমারফিল্ডের এই তত্ত্বটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সমারফিল্ডের তত্ত্ব দেখো আরেকবার আমি একটু ছোট্ট করে বলছি। এখানে প্রথমে বলা হল কি, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে শুধু বৃত্তাকার নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। সেক্ষেত্রে দেখা যায় দুরকম, মানে নিউক্লিয়াস এই উপবৃত্তাকার কক্ষপথে দুরকম ফোকাসের যে কোনো একটাতে থাকতে পারে। এই একটা ফোকাস, এই একটা ফোকাস, দুরকম ফোকাস থাকে, যে কোনো একটা ফোকাসে নিউক্লিয়াস থাকে। ফলে এক্ষেত্রে কি হয়, এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কিন্তু সবসময় চেঞ্জ হয়। দূরত্ব চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে কোণটাও চেঞ্জ হচ্ছে। এবার দেখো এই যে কোনো মুহূর্তে ইলেকট্রনের গতি একটা ওই উপবৃত্তাকার কক্ষপথে স্পর্শক বরাবর ক্রিয়া করে, যাকে আমরা দুটো উপাংশ যদি ভেঙে নিই, একটা দেখো রেডিয়াল ভেলোসিটি আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার বা ট্রান্সভার্স ভেলোসিটি। ফলে দুরকমভাবে গতির জন্য দুরকম মোমেন্টাম তৈরি হবে। দুরকম মোমেন্টাম, একটা রেডিয়াল মোমেন্টাম যেটা রেডিয়াল ভেলোসিটি বরাবর, আর একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম তার সঙ্গে লম্ব হবে। এই দুরকম মোমেন্টামই বিজ্ঞানী সমারফিল্ড বললো কি, h/2π সরল গুণিতক। অর্থাৎ রেডিয়াল মোমেন্টাম nr সমান, এই রেডিয়াল মোমেন্টাম সমান nr ইন্টু h/2π, অ্যাঙ্গুলার মোমেন্টাম k ইন্টু h/2π। তাহলে nr সমান রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা পেলাম, আর k কে বলা হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এবং n সমান nr প্লাস k। এখন দেখো এই n আর k এর সঙ্গে উপবৃত্তাকার কক্ষপথেরও একটা এই পরাক্ষ এবং উপাক্ষের একটা সম্পর্ক রয়েছে, যেটা কি k/n সমান উপবৃত্তাকার কক্ষপথের অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য b/n সমান উপবৃত্তাকার কক্ষপথের অর্ধ পরাক্ষের দৈর্ঘ্য a। অর্থাৎ k/n সমান b/a, উপাক্ষের দৈর্ঘ্য বাই পরাক্ষের দৈর্ঘ্য। সুতরাং এই n এবং k এর ওপর নির্ভর করছে এই উপাক্ষ এবং পরাক্ষের দৈর্ঘ্য কি হবে। k এর মান অনেকগুলো হতে পারে, 1 2 থেকে শুরু করে n পর্যন্ত। এখন n এর মান 2 হলে k এর মান 1 এবং 2, n এর মান 3 হলে k এর মান 3টে হবে, 1 2 3। n এর মান যদি 4 হয় তাহলে k এর মান 4টে, 1 2 3 4। ফলে এখানে দেখো n এর মান যদি আমি 4 ধরি, সেখানে 4টে উপকক্ষ তৈরি হবে, 4টে উপশক্তি স্তর তৈরি হবে। তার মধ্যে একটা হচ্ছে বৃত্তাকার, যখন n আর k সমান হয়ে যাবে তখন b/a সমান হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বৃত্তাকার। আর বাকি তিনটে কেসে দেখো, বাকি তিনটে কেস যখন হচ্ছে সেখানে k এর মান হচ্ছে n এর থেকে কম, আর সেগুলো সবই হচ্ছে উপবৃত্তাকার হয়ে যাবে, সেগুলো সবই উপবৃত্তাকার। অর্থাৎ একটা শক্তি স্তরে একটাই বৃত্তাকার কক্ষপথ থাকবে, আর বাকিগুলো সব হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। অর্থাৎ একটা শক্তি স্তরে অনেকগুলো যে উপশক্তি থাকতে পারে, সেটা বিজ্ঞানী সমারফিল্ড ব্যাখ্যা দিল। এবং সেই মতো আমরা ছবিও দেখতে পাচ্ছি, দেখো একটা শক্তি স্তরে এরকম একটা বৃত্তাকার এবং বাকি তিনটে উপবৃত্তাকার কক্ষপথ। যত k এর মান কম হবে তত এই কক্ষপথটা বেশি উপবৃত্তাকার হয়ে যাবে। এখান থেকে দেখো তিনি এই সমারফিল্ডের এই যে তত্ত্ব, এখান থেকে হাইজেনের রেখা বর্ণালী কিভাবে ব্যাখ্যা করা গেল সেটা আলোচনা করব। তাহলে দেখো সমারফিল্ড তত্ত্বের সাফল্য কি না, সমারফিল্ড একটা শক্তি স্তরে একাধিক উপশক্তি স্তর সৃষ্টি হয়, সেটা একটা বললো। এবং দেখো একটা শক্তি স্তরে যখন একাধিক উপশক্তি স্তর সৃষ্টি হলো, সেখানে একাধিক উপশক্তি স্তর থেকে যখন ইলেকট্রনগুলো একাধিক উপশক্তি স্তরে নিম্ন কক্ষে আসবে, তখন কিন্তু একাধিক লাইন সৃষ্টি হতে পারে। যেমন দেখো আমি উদাহরণ দিই, ধরো n সমান 4 থেকে n সমান 3-তে একটা ইলেকট্রন নেমে আসছে। আমি এর আগে পর্যন্ত কি বুঝলাম, যে বোরের তত্ত্ব অনুসারে n সমান 4 এখানে একটা শক্তি স্তর, n সমান 3 এখানে একটা শক্তি স্তর। তাহলে এখান থেকে যখন ইলেকট্রন এখানে নেমে আসবে, তখন কি হবে, একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো পাবো, কারণ এখানে শক্তির পার্থক্য নির্দিষ্ট। কিন্তু সমারফিল্ডের তত্ত্ব অনুসারে কি, এখন দেখো n সমান 4 এখানে 4টে উপশক্তি স্তর রয়েছে। এখানে দেখো 4টে উপশক্তি স্তর, অর্থাৎ k সমান 4, k সমান 3, k সমান 2, k সমান 1। একই রকমভাবে n সমান 3 এখানেও 3টে উপশক্তি স্তর রয়েছে, k সমান 3, k সমান 2, k সমান 1। দেখো এই যে বিভিন্ন উপশক্তি স্তর, তাদের শক্তির তো সামান্য তফাৎ আছে। ফলে এখন দেখো ইলেকট্রন এই ধরো k সমান 4 এখান থেকে এই 3টে জায়গায় নামতে পারে, তাই না? আবার দেখো এখান থেকে আবার বিভিন্ন জায়গায় নামতে পারে। এইভাবে তোমার একাধিক লাইন তৈরি হতে পারে। এবার কোন লাইনগুলো আদৌ তৈরি হবে হবে না সেটা আলাদা কথা, কিন্তু এখানে একাধিক লাইন তৈরি হতে পারে। সুতরাং এই যে একটা লাইন ছিল, এখন অনেকগুলো লাইন কেন হলো বুঝতে পারলো তো? এখানে দেখো বোরের তত্ত্ব অনুসারে একটা লাইন, ফলে বোরের তত্ত্ব অনুসারে এখানে একটা মোটা লাইন পাওয়ার কথা, একটা মোটা লাইন। কিন্তু সমারফিল্ডের তত্ত্ব অনুসারে সেটাকে আবার ভাগ করে দেওয়া হচ্ছে অনেকগুলো লাইনে। কেন?
কারণ এই একটা লাইন অনেকগুলো লাইনে ভাগ হয়ে যাচ্ছে, যেটা সোমারফিল্ড ব্যাখ্যা করতে পারলো। কেন? এই অনেকগুলো উপশক্তি স্তর রয়েছে, অনেকগুলো উপশক্তি স্তরে বিভিন্ন উপশক্তি স্তরে যেমন ইলেকট্রন নামবে, তখন বিভিন্ন রকমের আলো তরঙ্গদৈর্ঘ্য বর্জন হবে, বিভিন্ন শক্তি বর্জন হবে, যার জন্য বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলো পাবো। এটা বিজ্ঞানী সোমারফিল্ড কিন্তু ব্যাখ্যা করতে পারলো। এবং দেখো 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ, দেখো 4 রকম উপশক্তি স্তর। এখানে দেখো 4 রকম যে উপঅক্ষ, তার মধ্যে এই যে উপঅক্ষটা দেখো, এই যেটা রয়েছে, এটা দেখো নিউক্লিয়াস সবচেয়ে কাছে রয়েছে। এই যে উপশক্তি স্তর দেখো এটা, অর্থাৎ কে এর মান যখন 1, এটা দেখো নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে, ফলে এ নিউক্লিয়াসকে কিন্তু বেশি ঢেকে রাখবে। এ হচ্ছে নিউক্লিয়াসকে ঢেকে রাখবে বেশি, অর্থাৎ এর ভেদন ক্ষমতা অনেক বেশি। এ অনেকটা বেশি নিউক্লিয়াসের কাছে চলে আসছে, এর ভেদন ক্ষমতা বেশি, এবং এ নিউক্লিয়াসকে বেশি আড়াল করে রাখবে, যেটা আমরা ভবিষ্যতে আলোচনা করব, পরবর্তী ক্ষেত্রে এটা ব্যাখ্যা দেব। তাহলে এখান থেকে সোমারফিল্ডের তত্ত্বে একটু ব্যাখ্যা পেলাম যে এই 4 রকম উপশক্তি স্তরের মধ্যে কিন্তু যে নিউক্লিয়াসের কাছে যাবে সে কিন্তু বেশি নিউক্লিয়াসকে ঢেকে রাখবে, তার ভেদন ক্ষমতা বেশি হবে। এই হলো সোমারফিল্ডের তত্ত্বের সাফল্য। এবার আমরা দেখব সোমারফিল্ড তত্ত্বের ব্যর্থতা, অর্থাৎ কোথায় কোথায় সোমারফিল্ড তত্ত্ব ব্যর্থ হয়েছে। প্রথমে দেখো এখানে 2 রকমের বলবিদ্যা, যেমন বোরের তত্ত্বে নেওয়া হয়েছিল কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা, এবং আরেকটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা বা সনাতন বলবিদ্যা। অর্থাৎ 2 রকমের বলবিদ্যা এখানেও প্রয়োগ করা হয়েছে, কোয়ান্টাম বলবিদ্যা এবং সনাতন বলবিদ্যা। আরেকটা দ্বিতীয় দেখো, এই যে আমরা অনেকগুলো লাইন পাচ্ছি, অনেকগুলো রেখাবর্ণালী পাচ্ছি, এদের যে আপেক্ষিক ঔজ্জ্বল্যতা, অর্থাৎ কোনটার উজ্জ্বলতা বেশি কোনটার উজ্জ্বলতা কম, সেইগুলো কিন্তু এই সোমারফিল্ড তত্ত্বে ব্যাখ্যা করতে পারেনি। 3 নম্বর পয়েন্ট দেখো, এই সোমারফিল্ড তত্ত্বে বলা হচ্ছে কি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যাবে, কিন্তু বিজ্ঞানী হাইজেনবার্গ তিনি বলেছিলেন তার অনিশ্চয়তা নীতিতে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এটাও দেখো বোরের তত্ত্বের মধ্যে সোমারফিল্ড তত্ত্বেও এখানেও ব্যর্থতা রয়েছে, যে বোরের তত্ত্ব যেমন বলেছিল যে অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যাবে, সোমারফিল্ডও তাই বললো, কিন্তু হাইজেনবার্গ বলছে না, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরুদ্ধে চলে যাচ্ছে, যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরুদ্ধে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরুদ্ধাচরণ। হলো। এবার দেখো 4 নম্বর পয়েন্ট কি, এটাও দেখো এই বোরের তত্ত্বের মধ্যে সোমারফিল্ড তত্ত্ব কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো বোরের তত্ত্বের মধ্যে সোমারফিল্ড তত্ত্বও কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যদি একটার বেশি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু সোমারফিল্ড তত্ত্ব কাজ করবে না। সুতরাং দেখো এটা খুবই একটা বড় ব্যর্থতা, কারণ সমস্ত পরমাণুর বা আয়নের বেশিরভাগ সবই তো একটার বেশি ইলেকট্রন থাকে। তাহলে সোমারফিল্ড তত্ত্বের সামান্য কয়েক জায়গায় প্রযোজ্য যেখানে একটা ইলেকট্রন রয়েছে, ফলে এই তত্ত্বের একটা বড় ব্যর্থতা এটা। অর্থাৎ সার্বিকভাবে এই তত্ত্বটা সব পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। তো আজকে এখানে রাখছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে নিয়ে আমরা আবার ডি ব্রগলির তত্ত্ব নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। তাহলে আজকের মতো এখানে রাখছি, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।